আওয়ামী লীগ ছাড়া কিছুই নাই। করতে করতে বাকশাল হইলো, দুর্ভিক্ষ হইলো, বাকশাল হইলো, সব হইলো। প্রথমবারের মতো আমাদের সরকারের প্রতিটা প্রতিষ্ঠানে ধ্বংসের দিকে যাচ্ছিল। ইউনিভার্সিটিগুলো ধ্বংসের দিকে চলে গেল। আপনি তো জানেন যে সেই সময় ইউনিভার্সিটি শিক্ষকরা সব রাজনীতি করতে দিলেন উনি। এনার নাম করে শেখ হাসিনা গত 15 বছর ফ্যাসিস্ট শাসন করলো। আমাদের দেশ, আমাদের এখন যারা উপদেষ্টারা আছেন তাদের মধ্যে এই আমলাতন্ত্রকে আমি কিভাবে স্বৈরতন্ত্র থেকে আর যাতে না আসে, স্বৈরতন্ত্রের পক্ষে তারা যাতে আর কোনোদিন কাজ না করে, সেটা কিভাবে করব সেটার কিন্তু আমি কোনো দিক নির্দেশনা পাই না। ওখানে বোধহয় একটা ক্লজ আছে ওই চুক্তিতে যে অপরাধীকে প্রত্যর্পণ করা হবে, কিন্তু রাজনৈতিক অপরাধ হলে এই চুক্তি সেখানে আপনার কার্যত থাকবে। ডক্টর ইউনূস আন্তর্জাতিকভাবে তার যে সমর্থন, ইতিমধ্যেই আন্তর্জাতিক কমিউনিটি বলতে আমরা পশ্চিমা বিশ্বকে বুঝাই, তারা আমাদেরকে ফুল সাপোর্ট দিয়েছে। চীন ডক্টর ইউনূসকে ফুল সাপোর্ট দিয়েছে। আমার মনে হয় আপনি রাশিয়ার কথা বলছেন, রাশিয়া এবং ভারত যদি এবং একটা জিনিস মনে রাখতে হবে, আমি মনে করি মুসলিম বিশ্বে আমাদের খুবই ভালো সাপোর্ট আমরা পাচ্ছি। ডক্টর ইউনূস যেভাবে ইউএইতে তো ইউএই কে ফোন করে উনি যেভাবে ইয়ে করলেন, এটা উনার যে স্ট্যাচার সেটা মানে বুঝায়। সো আমি মনে করি না যে এটা, এবং আমরা আশা করছি যে এইবার ডক্টর ইউনূসের বক্তৃতার সময় প্রচুর মানুষ থাকবেন, প্রচুর আন্তর্জাতিক অতিথি থাকবেন, যারা কিন্তু কখনোই সাধারণত বড় বড় কয়েকটা বক্তা ছাড়া থাকেন না, বড় বড় দেশের রাষ্ট্রপ্রধান ছাড়া থাকেন না। সো আমি যেখানে যাচ্ছিলাম সেটা হচ্ছে যে বর্তমানে এই সরকার, ভারতের সরকার কিন্তু অপেক্ষাকৃত দুর্বল, এবং এই সময় রাহুল গান্ধীকে আমরা দেখতে পাচ্ছি আমেরিকার সাথে সে সম্পর্ক উন্নয়ন এবং সম্পর্ক তার অপেক্ষাকৃত অনেক জোরালো। আমি এই অবস্থায় যেটা মনে করি যে ডক্টর ইউনূস আমেরিকার প্রভাব, আশা করি উনি অলরেডি করছেন, তবুও বলছি জনগণের উদ্দেশ্যে, যে প্রভাব ভারতের উপরে, রাহুল গান্ধীর উপরে খাটানো সম্ভব এই অবস্থায়, যখন বাংলাদেশ কিন্তু ভারতের থেকে কার্যত স্পেস পাইতে পারে। কার্যত তারা প্রপাগান্ডা জ্বালাতে থাকবে, সেটা তাদের ব্যাপার, কিন্তু কার্যত অর্থাৎ কার্যত যদি আমাদের আমাদের বিরোধিতা না থাকে, সেটাই হবে আমাদের এখন বর্তমানে আমাদের পররাষ্ট্র নীতি এবং ভারতের ব্যাপারে আমাদের লক্ষ্য। আচ্ছা, আমি আরেকটু যদি যেতে চাই আপনার কাছে, যে আমাদের যে রদ বদল হচ্ছে, সেই রদ বদল নিয়ে অনেক আলোচনা সমালোচনা। আসলে কি রদ বদল হচ্ছে নাকি ব্যক্তি বদল হচ্ছে? আর সেই যে ব্যক্তিগুলোকে বদল করা হচ্ছে সেই ব্যক্তিগুলো নিয়ে অনেক বিতর্ক। কেউ বলছে তারা আওয়ামী লীগের, কেউ বলছে তারা 111-এর, মানে বিভিন্ন ভাবে আলোচনায় সমালোচনায় আসছে। তাহলে এই বদল দিয়ে কোনো লাভ হবে কিনা? আমি পার্সন হিসাবে না বলে 2-3টা জিনিস বলতে চাই। এক, আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে অনেক উপদেষ্টার পিছনে যে শেখ মুজিবের ফটো ঝুলছে, শেখ মুজিবের ফটো ঝুলছে, এই শেখ মুজিবের নামেই কিন্তু ডক্টর ইউনূসের আশেপাশে, মানে বডিগার্ড, মানে শেখ হাসিনার আশেপাশে যারা থাকতো তারাই ডক্টর ইউনূসের আশেপাশে। এটা আমি একেবারেই পছন্দ করছি না, এটা আমি একেবারেই পছন্দ করি নাই। এটা ওই দেখলাম কোথায় কোন এক ডাইরেক্টর, কার জানি নাম দেখলাম, নামটা ভুলে গেছে এখন। সো এগুলো আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে শেখ মুজিবকে যতক্ষণ ধরে মনে করা হবে, শেখ মুজিব কিন্তু একটা মিথ বানানো হয়েছে। শেখ মুজিব, আপনি যদি শেখ মুজিবের বাংলাদেশ হওয়ার আগের দেখেন, তিনি কিন্তু অন্যান্য ন্যাপের মিটিং লন্ডভন্ড করে দিতেন, পন্ড করে দিতেন। তিনি কিন্তু অন্য কাউকে উঠতে দিবেন না। তিনি কিন্তু সবাইকে ডিঙিয়ে আওয়ামী লীগে উঠেছেন। হ্যাঁ, তিনি অত্যন্ত ডমিনেটিং পার্সন ছিলেন, অত্যন্ত ডমিনেটিং পার্সন। তিনি এখন তার বলতে কিছু নেই, তিনি সরোয়ার্দী থাকছিলেন।
তিনি সরোয়ারদের থাকছিলেন এবং উনার নামে বলা হয়েছে দুর্নীতির অভিযোগ ছিল। আপনাদেরকে এখন এগুলো আবার দেখা দরকার। ওখানে উনার নামে বলা হয়েছে যে উনি ওই যে একবার কি একজন ডেপুটি স্পিকার মারা গেছিল, সেখানের ব্যাপারে উনি ইনভলভ। উনি কত কিছুতে ইনভলভ। আমরা তখন কি করেছি, আমাদের দেশের স্বাধিকারের জন্য আমরা এগুলো ভুলে গেছি, আমরা এগুলো কথা উঠাই নাই। উনার পার্সোনাল জীবনের পার্সোনাল ফ্লস যেগুলো পলিটিক্যালিও, কিন্তু যেহেতু আমাদের একটা নেতা উঠছে, যেহেতু তার মধ্যে দিয়ে জনগণ উঠার একটা, জনগণ বলতে আমি বুঝাচ্ছি যে জনগণ তো এগুলো বুঝে না সাধারণত, আমাদের মধ্যে একটা সুবিধাভোগী ক্লাস থাকে, যারা ধরেন খবরের কাগজে লিখে, যারা ধরেন পেশাদার, তারাই তো একটু উঠেছে। তারাই তখন বলছে যে না আমরা এগুলো বলবো না, উনাকে নেতা বানাইতে হবে, কারণ উনি নেতা হলে এদের, উনার মাধ্যমে এদেরও অবস্থার উন্নতি হবে। সো এইটা একটা মিথ। এখন ওই মিথ আপনি যখন বাংলাদেশ হলো, উনি দেখেন উনি কি করেছেন, মানে ওই সময় যে নৈরাজ্য, যে অরাজকতা, যেভাবে উনি দুর্নীতিতে ছেয়ে গেল, যেভাবে আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ সব দখল করে ফেললো। তার আগে আমাদের সমাজে, আমি এটা বলছি যে তার আগে সমাজে সিনিয়রদের একটা দাম ছিল, উনি সব ধ্বংস করে দিলেন। আওয়ামী লীগ ছাড়া আর কিছুই নাই, আওয়ামী লীগ ছাড়া কিছুই নাই। করতে করতে বাকশাল হইলো, দুর্ভিক্ষ হইলো, বাকশাল হইলো, সব হইলো। প্রথমবারের মতো আমাদের সরকারের প্রতিটা প্রতিষ্ঠানে ধ্বংসের দিকে যাচ্ছিল, ইউনিভার্সিটিগুলো ধ্বংসের দিকে চলে গেল। আপনি তো জানেন যে সেই সময় ইউনিভার্সিটি শিক্ষকরা সব রাজনীতি করতে দিলেন উনি। এনার নাম করে শেখ হাসিনা গত 15 বছর ফ্যাসিস্ট শাসন করলো। আমি তো কম বলতেছি, আপনারা অন্যান্য ডক্টর মাহমুদুর রহমান আছে, আরো অনেক ব্যক্তি আছে, তাদের ইয়ে পড়তে পারেন, তাদের কথা শুনতে পারেন। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে মিথ, যে কাল্ট, আপনি সেই মিথ এবং সেই কাল্টকে এনকারেজ করছেন, অথবা আপনি দেখাচ্ছেন যে আপনার একটা সিম্প্যাথি আছে ওইটার প্রতি, ওই কাল্টের প্রতি আপনার সিম্প্যাথি আছে। আচ্ছা, এটা গেল এক। দ্বিতীয়, আমরা দেখতে পাচ্ছি যে আপনার আওয়ামী লীগ সম্পর্কে যেভাবে কথা বলা হচ্ছে, এবং সেই বেসিসে আপনি যদি দেখেন, এবং আরেকটা জিনিস আমরা এখানে একটা বলতে হবে, আমি আরেকটা জিনিস এখানে দেখতেছি না, সেটা কিন্তু কোনোদিনও হয় নাই। সেটা হচ্ছে যে আমাদের দেশের আমলাতন্ত্র স্বৈরতন্ত্রের পক্ষে কাজ করছে, এটা তো ঠিক। আমরা আমলাতন্ত্রকে আমি ঢালাও ভাবে তাদেরকে সরাতে পারি না, কারণ তারা, আমি বুঝি, শৃঙ্খলাবদ্ধ সরকার লাগে। কিন্তু কিছু মানুষ তো ছিল অতি উৎসাহী। আমরা বারবার বলেছি যে অতি উৎসাহী কারা, তাদের ব্যাপারে একটা ম্যাট্রিক্স বানান, যে এরকম 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 আমরা যদি ক্রাইটেরিয়া দেখি, এটা দেখি, মাপকাঠি দেখি, তাহলে এটা অতি উৎসাহী। হ্যাঁ, অতি উৎসাহী বলবো। যেমন আমাদের ফরেন মিনিস্ট্রিতে বোধহয় আমি শুনেছি যে ওরা বলছে যে যারা এই অগাস্ট জুলাই থেকে যারা আপনার এই আন্দোলনকে বিএনপি জামাতের সন্ত্রাসী অ্যাক্টিভিটি বলে ওই সময় আপনার বলেছে, তারা আসলে অতি উৎসাহী, তাদেরকে করা দরকার, এরকম। সো আমার কাছে মনে হয়েছে যেটা আমাদের দেশ, আমাদের এখন যারা উপদেষ্টারা আছেন, তাদের মধ্যে এই আমলাতন্ত্রকে আমি কিভাবে স্বৈরতন্ত্র থেকে আর যাতে না আসে, স্বৈরতন্ত্রের পক্ষে তারা যাতে আর কোনোদিন কাজ না করে, সেটা কিভাবে করব, সেটার কিন্তু আমি কোনো দিক নির্দেশনা পাই না। আপনি দেখবেন যে তাদের যে সমস্ত মাঝে মাঝে সংস্কারের কথা বলে, তার মধ্যে কিন্তু আমি আমলাতন্ত্রের ওইভাবে সংস্কারের কথাও শুনিনি। এবং এই জন্য আমি গতকালকে হাসনাত আব্দুল্লাহ, আমাদের যে সমন্বয়, চমৎকার বক্তব্য চট্টগ্রামে গিয়েছিল, সে বলছিল একটা জায়গায় যে আগামী সপ্তাহে সেক্রেটারিয়েট কু করবে। সেক্রেটারিয়েট কু করবে মানেটা আমি ঠিক বুঝি নাই। তার মানে কি যে সেক্রেটারিয়েটে যারা আছে তারা কু করবে, নাকি মানে অথবা তাদেরকে কেউ সরাবে, আমি জানি না। কিন্তু আমার কথা হচ্ছে যে আপনি যেহেতু এটা বললেন, আমার বক্তব্য হচ্ছে যে এইটাতেও সরকারের একটা, এই শুদ্ধি অভিযান চালানোতে সরকারের একেবারে দোটানায় আছে। সরকার চাচ্ছে কাঠামোটাকে রাখবো নাকি এটাকে শুদ্ধি করব। আমার কাছে মনে হচ্ছে ওনারা কাঠামোটাকে রাখতে চেয়েছেন, শুদ্ধিটাকে পরে নিতে চেয়েছেন, তার ফলে আমাদের অসুবিধা হচ্ছে।
জি। এইদিকে ওনাকে ফিরিয়ে আনার ব্যাপারে যে মানে চুক্তি, বন্দি বিনিময় চুক্তি, সেই চুক্তিতে মানে ওনাকে রাখার মানে ভারত ইচ্ছে করলেও ওনাকে রেখে দিতে পারে সেই চুক্তি মোতাবেক। এমনটা মানে ভারতের পক্ষ থেকে মানে যদি বলার চেষ্টা উনাকে করে। উনাকে যেটা আমি যতটুকু বুঝি, আমি হুম, যেটুকু পড়েছিলাম যে ওখানে বোধহয় একটা ক্লজ আছে ওই চুক্তিতে যে অপরাধীকে প্রত্যর্পণ করা হবে, হুম। কিন্তু রাজনৈতিক অপরাধ হলে এই চুক্তি সেখানে আপনার কার্যত থাকবে না। হ্যাঁ, প্রত্যর্পণের চুক্তির ৬ নং অনুচ্ছেদে রাজনৈতিক অপরাধের ক্ষেত্রে ব্যক্তিগত ব্যতিক্রম নিয়ে আলোচনা হ্যাঁ, করা হয়েছে। হ্যাঁ। রাইট।